স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিএনপিহীন সংসদীয় সরকার থেকে দেশের উন্নয়নে অনেক সরব আওয়ামী লীগ, আদর্শ গণতন্ত্র আর অবাধ ভোটের বেলায় নিশ্চয় তারা এসব নিয়ে আজকে আলোচনা স্বস্তি অস্বস্তি। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আহমেদ আজম খান, টেকসই গণতন্ত্র আদর্শ নির্বাচন ব্যবস্থা কায়েমের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা গত 4-5 বছরে দেশবাসী বা কারো সামনে আপনারা তুলে ধরতে পারেননি, এটি একটি বড় অভিযোগ। আপনারা শুধু আওয়ামী লীগের ব্যর্থতা এবং ভুলগুলির সমালোচনাই করছেন। আপনারা থাকলে কি করতেন, আপনারা কিভাবে কি করতেন, সেটি কিন্তু আমরা আসলে পরিষ্কার কোনো ধারণা পাচ্ছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। টেকসই গণতন্ত্র এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে বিএনপি 4 বছর যাবতই কিন্তু সরকারকে সংলাপের ডাক দিয়ে যাচ্ছে। কারণ সংলাপে না বসলে যার যার নিজ অবস্থান থেকে কি প্রস্তাবাবলী নিয়ে আলোচনা হবে এই বিষয় কিন্তু আসবে না। যখনই বসা হবে তখনই ওই পক্ষগুলো তাদের নিজস্ব বক্তব্য নিয়েই বসবে। এবং কোথায় কোথায় বসার আগে যে একটা মানে আমাদেরকে তো একটু বলতে পারেন যে আপনারা আসলে কি নিয়ে বসবেন, কি নিয়ে কথা বলবেন, সেটি কি আপনারা বলেছেন? বারবার বলা হয়েছে যে আমরা বসতে চাই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আলোচনা করতে, আমরা বসতে চাই নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা নিয়ে, আমরা বসতে চাই গণতন্ত্র সংহত করবার জন্য, টেকসই করবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে, আমরা বসতে চাই দুর্নীতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে, আমরা বসতে চাই কিভাবে সুশাসনকে আমি কি এই বক্তব্যকে সামারাইজ করতে পারি এই হয়ে যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে নির্বাচন ব্যবস্থা করতে? এই পুরো বক্তব্যের মধ্যে কি আমি সামারাইজ করতে পারি যে আপনাদের কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে আমাদের সাথে বসুন? না, এই কথা তো বলা হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা, নিরপেক্ষ বা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, বা কিভাবে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যায় বা ত্বরান্বিত করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে যদি সংলাপে না বসা যায়, যদি উভয় পক্ষ বা পক্ষগুলো যদি সংলাপে না বসেন, তাহলে কি করে প্রস্তাবে আসবে আর কি করে এর সমাধানের পথে এগিয়ে যাবে টেকসই গণতন্ত্র বা ভোটের অধিকার বা সুশাসন? এগুলো তো কিছুই হবে না যদি আলোচনার টেবিলে না আসে। সেটা কি করে হতে পারে অ্যাডভোকেট আহমেদ আজম খান? এগুলি আসলে অনেক আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু আপনাদের দুজনকে আমি পেয়েছি, একটু তাত্ত্বিকভাবে যদি আমি জানতে চাই যে আমার যদ্দূর মনে পড়ে 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় বিরোধী দলের নেত্রী তৎকালীন বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে আহ্বান জানালেন যে আসেন আমরা এই বিষয় নিয়ে কথা বলি। আপনি মাঠে ময়দানে বলছেন 24 ঘন্টার একটা আলটিমেটাম দিচ্ছেন, আপনি আসেন আমার সাথে কথা বলি। আপনি খালেদা জিয়া বললেন যে এখন আমার হরতাল আছে, আগামীকাল আমি পারবো না, অন্য যে কোনো দিন বলেন। এখন ওই অবস্থায় যদি থাকে, এরপরে আপনাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের যেটি করা উচিত সেটি হলো যে ওই সময়ে যেহেতু হরতাল ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল। হরতাল ওই কারণেই ছিল, ওই সংলাপে বসার আলটিমেটাম দিয়ে হরতাল ছিল। হ্যাঁ, কিন্তু যে সংলাপে বসার কথা এখন বলা হচ্ছে, কিন্তু মানে হরতালের কথা বলে আসা হচ্ছে। হ্যাঁ, তখন বসা হয়নি। রাইট। এরপরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ফোন করবেন। সরকারের কিন্তু দায়িত্ব বারবারই বিরোধী দলকে, মানে শেখ হাসিনাই আবার খালেদা জিয়াকে ফোন করবেন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু সরকারের দায়িত্ব থাকে বিরোধী দলকে কনফিডেন্সে এনে শাসন করা এবং সুশাসনও কায়েম করা। সেক্ষেত্রে আপনার সাজেশন কি, মানে শেখ হাসিনাই আবার ফোন করে বেগম জিয়াকে আহ্বান জানাবে? কারণ এরপরে আমরা অসংখ্যবার সরকারকে আহ্বান জানিয়েছি যে আলোচনার ডাকুন এবং আমরা আলোচনায় বসে সকল সমস্যাগুলো সমাধানের জন্য। মানে আমি যদি শুধু একাডেমিক ইন্ডাস্ট্রি বলি যে বেগম জিয়াও তো একটি ফোন করতে পারতেন শেখ হাসিনাকে যে আমরা আসুন এবার আমি আলোচনা করার জন্য প্রস্তুত আছি, সেটি কি তিনি করেছেন? আসলে না, সেটা তিনি করেননি। চেষ্টা কি করেছেন? না, এই জন্যই যে তিনি করলে কিন্তু আলোচনার টেবিলে বসা হবে না, কারণ মানে তিনি আহ্বান করলে আলোচনায় বসবেন না। কারণ এটা ট্রেজারি বেঞ্চ থেকেই সাধারণত আলোচনার আহ্বানটা আসে। যখনই মাননীয় প্রধানমন্ত্রী আবার আলোচনা করতে, মাননীয় মানে সরকার প্রধান বা মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকবেন, তিনি যখনই আহ্বানটা জানাবেন তখনই কিন্তু আয়োজনটা হবে। এর বাইরে কিন্তু বিরোধী দলীয় নেতা বললে বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বললে কিন্তু এই আয়োজনটা হবে না। এটা বাস্তবতা। আপনি থিওরিটিক্যালি বলেন আর প্র্যাকটিক্যালি বলেন, এটা বাস্তবতা। সেই ক্ষেত্রে মোহাম্মদ আরাফাতের কাছে গেলে মোহাম্মদ আরাফাত তো নিশ্চয়ই বলবেন যে তার মাঝখানে 2013 সেই অক্টোবরের পরে 2014 নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে, 2015-তে মানুষ মারা হয়েছে। সেই জবাব আমি কি দিব সেটিও একটু বলে দেন। সেই জবাবে একটাই আপনার কথা যে প্রশ্নটি কি
করব সেই যে তাকে সেটাও প্রশ্ন বলেন। কি করবেন সেটা আপনার, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন জি। আমি বলবো যে তখন থেকে শুরু করে এই নির্বাচনটি সংবিধান সম্মত করতে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে আরো 3 মাস পেছানো যেত, আরো 3 মাস পেছানো যেত, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স আরো 6 মাস পেছানো যেত। বিরোধী দলের সাথে আলোচনা করে গণতন্ত্রকে টেকসই করতে আরো সহযোগিতা বিরোধী দলের কাছ থেকে নেওয়া যেত, এবং এই বুঝতে পেরেছি আমার ধারণা সরকারের গণতান্ত্রিক ধারাবাহিকতাটা রক্ষা করা যেত, যেটা এখন অনেক প্রশ্নবিদ্ধ। যে মোহাম্মদ আরাফাতের কাছে আমি শুধু যুক্ত করতে চাই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যা হচ্ছে তাতে কি আসলেই বিএনপির দাবিটি প্রমাণ হচ্ছে কিনা যে আসলে সরকারে যত সদিচ্ছায় থাকুক, আমরা দেখেছি শেখ হাসিনা অনেক সদিচ্ছা ছিল, সৈয়দ আশরাফ গিয়ে বাজিতপুরে বকাঝকা করে এসেছেন পার্টির, তারপরেও নির্বাচন ভালো হয়নি। আজকে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ দায়ী করেছেন আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ দায়ী। একটা জিনিস বলি আপনাকে, আমি এই ইউনিয়ন পরিষদ ইলেকশন আগে যে পৌরসভা নির্বাচনগুলো হলো, মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন গোটা বাংলাদেশ জুড়ে, সেটা কিন্তু অনেক রিলেটিভলি ভালো ইলেকশন হয়েছিল, রিলেটিভলি অ্যান্ড বাংলাদেশের কনটেক্সট আমি বলবো। এবং এটা কিন্তু ইভেন ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাদের ইন্টারনাল অনেক মেসেজ এক্সচেঞ্জ যেগুলো করেছে, সেখানেও কিন্তু তারা বলেছে আদার দেন ফিউ anecdotal evidences, by and large election was very good and it was a good election. এখন আসি আপনার এই ইউনিয়ন পরিষদ ইলেকশন, এটা নিয়ে আই এম নট ভেরি হ্যাপি ফ্র্যাঙ্কলি স্পিকিং। ইট ওয়াজ এ ফুল মেস। ইউনিয়ন পরিষদটা হচ্ছে একেবারে গ্রাসরুটের সর্বোচ্চ, একেবারে গ্রাসরুটের কি বলবো, একবার নিম্ন পর্যায়ের, আমি বলবো না নিম্ন পর্যায়ে, সাউন্ডস ভেরি নেগেটিভ, আমি বলছি গ্রাসরুটের একবার প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ ওই অর্থে বললে। তো এটার ম্যাগনিটিউড এত বড়, আমরা আসলে ওই অর্থে ইউনিয়ন পরিষদের মতো একটা নির্বাচন কেন্দ্রে চাইলেও সুষ্ঠুভাবে করার যে মেকানিজম মনে হয় বাংলাদেশ এখনো ডেভেলপ করতে পারেনি। কারণ গ্রাসরুটে ওখানে যে পলিটিক্যাল ইকুয়েশনগুলি থাকে, এখানে যে কারণে যে আপনার সংঘাত এবং ভায়োলেন্সের সৃষ্টি হয়, সেটা মনে হয় আমরা পারিনি। এবং আমি বলবো যে ইট ওয়াজ এ মেস, এবং আওয়ামী লীগই আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এইটা দিয়ে কিন্তু আবার জাস্টিফাই করবো না যে জাতীয় ইলেকশন আওয়ামী লীগ করতে পারবে না, সেটা বলবো না। বাট ইউনিয়ন পর্যায়ে ইলেকশনটা আসলে দেখেন যেটা হয়েছে, যে যারা মরেছে তারাও আওয়ামী লীগের, যারা মেরেছে তারাও আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন অর্থে, এই যে রক্তপাতের উপর দিয়ে যে বিভক্তি তৈরি হলো একেবারে গ্রাসরুটে, তৃণমূলে, এটা কিন্তু জেনারেশন ধরে থাকবে। এবং আমি ভেরি আনহ্যাপি অ্যাবাউট দ্য এন্টায়ার সিচুয়েশন ইউনিয়ন পর্যায়ে ইলেকশনে যে ঘটনা ঘটেছে। আমি এটাকে কখনো বলতে চাবো না যেটা যেখানে 100-র মতন কাছাকাছি মানুষের মৃত্যু ঘটেছে, এটাকে আপনি কিভাবে বলবেন? বাট আমার মনে হয় আসলে ওই মেকানিজম এখনো ডেভেলপ করতে পারেনি, যে গ্রাসরুটে ওইভাবে ডেমোক্রেসিটা, আসলে ওই ভ্যালুজ অফ ডেমোক্রেসিটা এখনো বুঝে উঠতে। বাট এখানে ইলেকশন মানেই যত আপনি প্রাথমিক পর্যায়ে যাবেন তত হচ্ছে কিভাবে শক্তি প্রয়োগ করে, ইভেন আইনের বিপক্ষে যে হলেও আপনার জিতে আসা যায়। এবং প্রথম পর্যায়ে এমন হয়েছে যে পুলিশ যে অ্যাকশন নিয়েছে, সে গুলি যে ছুড়েছে, এবং ওই গুলিতে কিন্তু মরেছে কিন্তু আওয়ামী লীগের ক্যান্ডিডেট, বিদ্রোহী ক্যান্ডিডেট, বা ক্যান্ডিডেট মানে সমর্থক গোষ্ঠী, তারাই। এরকম ঘটনা ঘটেছে। তো আপনি কত মানুষ মেরে গুলি ছুড়ে এটাকে এইভাবে রাখবেন? আমার আসলে জানা নাই যে মোহাম্মদ আরাফাত, আমি আসলে ওই যে ইয়াটার মানে তাত্ত্বিক জায়গাটা থেকে একটু জানতে চাইছিলাম যে ইনক্লুসিভ ইলেকশন করার ক্ষেত্রে সেটি, কিন্তু মাঝখানে একটু প্রশ্ন করে রাখি যে গাজীপুরের যে পুলিশ প্রধান আছেন, গাজীপুর জেলার এসপি আছেন, আমার খুব পরিচিত মানুষ, আমি তাকে খুব পছন্দ করি, তাকে নির্বাচন কমিশন বলল তাকে প্রত্যাহার করে নিয়ে আসতে হবে। তাকে প্রত্যাহার করা হলো, কয়েকদিনের মধ্যে তাকে আবার সেখানে ফেরত পাঠানো হলো। নির্বাচন কমিশন আসলে কি করবে, মানে এই ক্ষেত্রে মানে আপনি নির্বাচন কমিশনে কি করার আছে? এই জিনিসটা আমি জানি, খবরটা যদি আপনি বলেন এটা ঘটেছে, কেন ঘটেছে, কোন যুক্তিতে সরকারটি করেছে, এটা আমার জানা নেই, যে আমি বলতে পারছি না। তবে আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনের অতটুকু স্বায়ত্ত শাসন এবং ক্ষমতা এবং থাকা উচিত, যে সে যেটা এক্সার্ট করছে, এটা অর্ডার করছে, সেটা অ্যাটলিস্ট ইলেকশনের সময় যেটাকে ওভাররাইড করার কোনো সুযোগ না থাকে, না হলে একটা সুষ্ঠু ইলেকশন করা ডিফিকাল্ট হবে বাংলাদেশে, এটা আমি মনে করি। তবে অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মনে করি যে ইউনিয়ন পর্যায়ে ইলেকশন মনে হয় উচিত না বাংলাদেশে। আপনি এটা তত্ত্বাবধায়ক সরকার দিয়েও পারবেন না, আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, মানে এই পর্যায়ে আমরা আসলে ডেমোক্রেসি এখনো শিখিনি। একটা ইলেকশন করে আপনি শতাধিক লোক মরে যেতে হবে, এটা কি ধরনের ডেমোক্রেটিক ভ্যালুজ? এখানে তো ডেমোক্রেসির নামগন্ধ নাই প্রাথমিক পর্যায়ে। কি দরকার এখানে ইলেকশন করার? এইখানে আমার মনে হয় সিলেকশন ইজ গুড। কেন্দ্রে যারা সিলেকশনই হয়েছে এবার, আওয়ামী লীগের মনোনয়ন যারা পেয়েছে তারা নির্বাচিত না, কিন্তু এট দ্য কস্ট অফ দিস ডেড বডি, দরকার ছিল না তো, ইট ওয়াজ নট নিডেড।
পৌরসভা ইলেকশন ওয়াজ ভেরি গুড ইলেকশন, আপনাকে আবার আমি বলছি দার্থহীন ভাবে। আপনার সাথে আমার কথা হচ্ছে, অনেকের সাথে কথা হচ্ছে, রিলেটিভলি ইট ওয়াজ এ ভেরি গুড, রিলেটিভলি এই সেন্সে বাংলাদেশের বাস্তবতার জায়গায় আমি বলছি এখানে কিন্তু অনেক কিছু দুর্বলতা আছে আমাদের সিস্টেমে। একটু জাতীয় নির্বাচন নিয়ে যদি একটু বলতেন যে ইনক্লুসিভ ইলেকশন করা এখন আসলে সরকারের দায়িত্ব কিনা, দায়িত্ব থাকলে এটা কিভাবে এটা পালন করবে? কারণ আমরা সরকারের শীর্ষ পর্যায় থেকে শুনেছি যে সংবিধানের ক্ষেত্রে এটা দরকারি নির্বাচন হলেও আমরা পরের নির্বাচনটি আসলে সবাই মিলেও করতে পারি না। অফকোর্স আমি তো পার্সোনালি ইনক্লুসিভ ইলেকশনের মনে করি এটা সর্বোচ্চ প্রচেষ্টা থাকা উচিত সকল তরফ থেকে ইনক্লুসিভ ইলেকশনে, কারণ সেটা না হলে তো সত্যিকার অর্থে আদর্শ ইলেকশন বলতে আমরা যেটা বুঝি নির্বাচন, সেটা তো হয় না। রাইট। তো এখন যেটা হচ্ছে যে আজম ভাই কিছু কথা বললেন, আওয়ামী লীগের দিক থেকেও কিছু কথা বলা হবে হয়তো। তো আমরা যেটা দেখেছি এক ধরনের জিদ উভয় পক্ষ থেকে, স্পেশালি বিএনপির পক্ষ থেকে কতগুলি উদ্ভট ধরনের জিদ করা হয়েছে, যেটা আপনি নিজে মেনশন করলেন। প্রধানমন্ত্রী যখন ডাকলেন বিরোধী দলের নেত্রীকে, উনি আসলেন না, এবং যে কারণে উনি হরতাল দিয়েছেন সেই কারণটা তো তখন আর ভ্যালিড নাই এনিমোর। ডাকার সাথে সাথে উনি কিন্তু আসতে পারতেন। এখন তারপরে পরবর্তীতে আপনি দেখেন আজম ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে আমি বলবো, উনি বললেন যে ইলেকশনটা পিছানো যেত, এটা পিছানোর সুযোগ ছিল না, আর পিছানোই যেত না, এটা কিন্তু টাইম বাউন্ড ছিল, তাহলে একটা কনস্টিটিউশনও আপনার শূন্যতা তৈরি হতো। যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত এই প্রধানমন্ত্রী থাকতেন, তিনি নির্বাচনটি আসলে করতে হতো আর কি। সাংবিধানিকভাবে পারা সম্ভব না। আপনার একটা বাইন্ডিংস আছে 3 মাসের, এর মধ্যে আপনার করতে হতো, যে কারণে আমি বলছি এটা আমি ঘেটে দেখেছিলাম, ক্লিয়ার আমার মনে আছে করতে হতো। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন, এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে থেকেও অনেকে বলেছিলেন যে এইটা যেহেতু কনস্টিটিউশনাল বাইন্ডিংস আছে, আমরা ইলেকশনটা করব, আমরা একটা মধ্যবর্তী ইলেকশনে যেতে পারি, এবং বিএনপি সহযোগিতা চাওয়া হয়েছে। বিএনপি কিন্তু কোনোভাবেই সহযোগিতা করেনি, তারা কিন্তু ইলেকশনটাকে প্রতিহত করেন, যার পণ্যে সবকিছু করেছে। আওয়ামী লীগ কিন্তু ইলেকশনটা উতরে গেছে, যে কারণে তাদের কিন্তু ওই যে আগের যে তাদের যে প্রতিশ্রুতি ওটা কিন্তু আর ভ্যালিড না। আপনি আপনার সাথে আমি একটা কন্ট্রাক্ট করছি, আমি কি আপনার প্রপোজ করলাম, আপনি এটা অ্যাকসেপ্ট করলেন না, তাহলে তো কন্ট্রাক্টের ভ্যালিড থাকলো না। যেহেতু তাত্ত্বিক আলোচনা, সেহেতু একটু পিছনে দিকে যেতে পারি যে বেগম জিয়া কিন্তু বলছিলেন যে আমি শুধু কালকের দিনটি আসতে পারবো না, এছাড়া আপনি যখন বলবেন আপনি প্রধানমন্ত্রী আপনি ডেকেছেন আমি আসবো, উনি কি আরেকটা দিন দিতে পারতেন কিনা? আপনি পুরো কনভারসেশনটা তো জাতি শুনে, জি আমি পুরো কনভারসেশনটা জাতি শুনে, এই কনভারসেশন শুনে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা গেছে ওনার আলোচনার কোনো মুডই ছিল না বেগম জিয়ার। কিন্তু বেগম জিয়া কিন্তু এটি বলেছেন আপনি প্রধানমন্ত্রী আপনি ডেকেছেন, আপনি কালকের দিনটি বাদ দিয়ে যে কোনো দিন ডাকেন আমি আসবো। শুনেন, আপনি যখন ডাকছেন একজনকে, আপনি কোনো কারণ ছাড়া প্রত্যাখ্যান করছেন, এবং যে ভয়েস এবং টোনে এবং যেভাবে আপনি ভায়োলেন্টলি আপনি হিউমিলিয়েট করছেন রাদার, যে আপনাকে দাওয়াত করা হচ্ছে, তারপর আর কি মানে তারপরে তার কোনো ওই প্রত্যাশা হতাশা মানে আসার জায়গা থাকে না যে আবার ডেকে পাওয়া যাবে। আচ্ছা সেটাও বাদ দিলাম, আপনি আসেন ইভেন এই যে আপনার যে ঘটনাটি ঘটলো আপনার আরাফাত রহমান কোকর, যে দুঃখজনক আপনার অকাল মৃত্যু যে ঘটলো, তখনও দেখেন যে জেস্টারটা মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, সেখানেও তাকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো। তো আমরা তো একটার পর একটা উদাহরণ দেখছি, এবং একই সাথে আমরা দেখছি যে যতবারই উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে তারা প্রত্যাখ্যান করছে বিএনপি তরফ থেকে, এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত হচ্ছে সরকার পতনের জন্য। কোন আলোচনার মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাধানের কিন্তু চেষ্টা করা হচ্ছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি সমাধান দিয়েছিলেন। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার হয়তো ছিল না, কিন্তু উনি যেটি বলেছিলেন যে উনি প্রধানমন্ত্রী থেকে ক্যাবিনেটে বিএনপি আওয়ামী লীগ মিলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার ব্যাপারটা, বিএনপি যদি অ্যাটলিস্ট এতটুকু অ্যাকসেপ্ট করে আরেকটু ফার্দার ফাইন টিউন করার জন্য তাদের প্রস্তাবনাটা দিত, এটাকে আরেকটু নিউট্রালাইজ করার, সেই প্রস্তাব তো দেয়নি। তারা তো এটাকে কমপ্লিটলি নেগেট করে সব ধরনের ইনভিটেশন নেগেট করে রাস্তায় চলে গেছে। আমার মনে হয় যে এই জায়গাটা একটু আসি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। যে যতবারই কোনো সৌজন্যমূলক বা কোনো সৌজন্যের কথাটি বললেন, আমার আসলে আরাফাত রহমান কোকর কথাটি বিষয়টি মনে ছিল না, কিন্তু আমার মনে আছে, এখন আমার চোখে ভাসে যে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন, আপনাদের ওখান থেকে বন্ধ গেট খোলা হচ্ছে না বিএনপির পর থেকে। পরে অবশ্য শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে কাজটা আসলে ঠিক হয়নি, এবং কোন প্রস্তাবে আমার মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছিলেন, তিনি 5টি মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছিলেন। সেই ব্যাপারে একটু আপনার মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমি আপনার এই প্রশ্নে আসবো, আমি তার আগে 2-3টা বিষয় একটু আলোচনা করে নেব। আরাফাতের সাথে বসছি, আরাফাতকে ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দ করি, ওর সাথে আমার খুব সুসম্পর্ক। আমি বিনয়ের সাথে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব দ্বিমত পোষণ করে। আরাফাত বলছে যে ইউপি নির্বাচনটা খুব ডিজাস্টার হয়েছে, বাট এর আগের পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন রিলেটিভলি ভালো হয়েছে। কিন্তু আমি একটু যদি আপনাকেও মনে করিয়ে দেই এবং আরাফাতকেও মনে করিয়ে দেই, ঢাকার 3 সিটির নির্বাচন উপজেলা নির্বাচনের
তৃতীয় ধাপ থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত সহিংসতা, পৌর নির্বাচন, এগুলো কোনোটাই আসলে নির্বাচন হয়নি। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের একেবারে সর্বশেষ নির্বাচনের ব্যবস্থাকে একেবারে তছনছ করে দেবার শেষ পেরেকটি ঠোকা হয়েছে। মূলত এগুলো কোনো নির্বাচনই হয়নি, একেবারে জনগণের কোনো অংশগ্রহণই করতে দেওয়া হয়নি ভোটারদের। আরেকটা বিষয় যে তাহলে নির্বাচন কমিশন আজকে যে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে 66টি পদ চেয়ারম্যান পদে বিএনপি নির্বাচিত হলো, সেটি কি করে হলো? শুনেন, 10টা ইলেকশন হলে একটা এমনিতেই, যেমন আমার নির্বাচনী এলাকায় গত 28 তারিখে নির্বাচন হয়েছে, একটা সিটে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তিনি এমন ভাবে ধরেছেন যে এটা নিরপেক্ষ করতেই হবে। ওইটা করতে গিয়ে বিএনপি পাশ করে ফেলছে। সে মনে করেছিল যে তার একটা ভাই নির্বাচন করছে, সে বোধহয় ইলেক্টেড হয়ে যাবে। তো এরকম এটা হতেই পারে। তারপর সেই সরকারি কর্মকর্তা চাকরি আছে তো ভালো মতোই। হ্যাঁ, সে তো আর বিএনপি করে না, সে মনে করেছিল তার ভাই স্বতন্ত্র দাঁড়িয়েছে, সে বোধহয় পাশ করবে, কিন্তু বিএনপি পাশ করে গেছে। তো এরকম ঘটনা ঘটে যেতে পারে। ইউএনও সাধারণত যে ইউনিয়নের লোক, তার সাথে উনি তো সেখানে ইউএনও পদে চাকরি পাবেন না, যাই হোক অন্য জেলায় থাকতে হবে সারা জীবন। তিনি অনেক বড় কর্মকর্তা, ইউএনওর চেয়ে অনেক বড় কর্মকর্তা, ইউএনওর চেয়ে বড়, অনেক অনেক বড়। যাই হোক, এখন এরকম কিছু কিছু জায়গায় হতেই পারে। তাই বলে নির্বাচন সার্বিকভাবে রিলেটিভলিও ভালো হয়েছে এটি বলা ভালো, আর এই নির্বাচন একসাথে যাবে না। না না না, একেবারেই না। আরেকটা কথা, যে নির্বাচন কমিশনের তাহলে কি করা উচিত ছিল, হতাশা ব্যক্ত করেছেন আপনি, বললেন যে নির্বাচন কমিশন শাহনেওয়াজ সাহেব। নির্বাচন কমিশনের এই ধরনের নির্বাচনের পরেও তাদের পদে থাকার কোনো প্রয়োজন ছিল না। নির্বাচন বাতিল না করে হতাশা ব্যক্ত করা আমাকে কোনো হেল্প করে না, মানে এটা একটা তারা সরাসরি পদত্যাগ করে নিজেদেরকে অন্তত জনগণের সামনে গ্রহণযোগ্য করতে পারতেন। আরেকটা বিষয় আরাফাত যেটা বলেছেন, যে সংবিধানের, অর্থাৎ এই 5 জানুয়ারির নির্বাচনটা না করলে উপায়ই ছিল না। আমি একটু আরাফাতের সাথে এই ব্যাপারে কথা বলবো সংবিধান নিয়ে, যে সংবিধানের 23(3) কতে এই কথাটা বলা আছে। আবার কতেই বলা আছে যে না, 3 মাস পার হয়ে, অর্থাৎ সংসদের মেয়াদ শেষ হওয়ার পরেও 3 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আবার আরেকটা বিষয় হতে পারে যে না, ওর পরেও 6 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেফারেন্সে হতে পারে। অর্থাৎ সরকার যদি আন্তরিক থাকতো যে আমি একটা ইনক্লুসিভ ইলেকশন করব, তাহলে ওই 3 মাস কেন, পরের 3 মাস কেন, আরো 6 মাস করতে পারতো। কিন্তু আপনারা কি আসলে 3 মাস পরে নির্বাচন করলে আপনারা আলোচনা করতেন, এরকম কোন আভাস কি আমরা পেয়েছি? কেন, আপনি নিশ্চয়ই শুনেছেন অক্টোবর মাসে বেগম জিয়ার সাথে শেখ হাসিনার টেলিফোন সংলাপের পর কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো ভাবে এই নির্বাচন প্রতিহত করা হবে। আপনি বোধহয় তথ্যটা সঠিক দেননি, কারণ তারানকু যখন এসেছিলেন, তারানকুর ওখানে শেষ পর্যন্ত বলা হয়েছিল যে 15টা দিন পিছান, আমরা তো অন্তত নমিনেশন পেপার দাখিল করবার সময়টা পাবো। তখন কিন্তু সৈয়দ আশরাফ বলেছিলেন এই বিষয়গুলো গোপন। আমি আপনাকে একটু বলি, এই বিষয়গুলো গোপন হলে ঠিক আছে, তাহলে আমি জানি না। তারপরে আমি বলি, সৈয়দ আশরাফ তখন বলেছিলেন মির্জা ফখরুলকে যে আরে আপনারা 15 ফেব্রুয়ারি একটা করেছেন, আমরাও একটা করি, তারপরে 3 মাস পরে তো আবার ইলেকশন হবেই। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আর সেইখানে থাকেনি। শেষ পর্যন্ত কিন্তু তারানকু ব্যর্থ হয়ে চলে গেছেন সরকারি দলের অনর অবস্থানের কারণেই। আর আরেকটা জিনিস আমি ইউপি নির্বাচন সম্পর্কে বলবো, যে ইউপি নির্বাচন দলীয় প্রতীকে করবার আইনটাই আসলে ঠিক হয়নি। আরাফাত যেটা বলছে, তৃণমূল পর্যায়ে আগের মতোই ছেড়ে দেওয়া উচিত ছিল। আইন করে সবগুলোকে নেবার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করতে গিয়ে লেজে গোবরে করে ফেলছে আওয়ামী লীগ। আমি যদি একটু জানতে চাই, যে আপনারা দাবি করছেন যে নির্বাচনের নামে প্রহসন করছে, যেটি রকিব কমিশন, সেটি বারবার আপনারা বলছেন, তারপরে সেই নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন, আপনারা আসলে কি প্রমাণ করতে চাইছেন? আমরা যেটা প্রমাণ করতে চেয়েছি সেটা আমরা পেরেছি, যে এই রকিব কমিশন বা এই দলীয় সরকারের অধীনে যেখানে স্থানীয় সরকার, যে স্থানীয় সরকারের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে না, সেই স্থানীয় সরকারের রূপই এরকম নির্বাচনের, তাহলে এই দলীয় সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচন সম্ভব না। এটা আমরা প্রমাণ করতে পেরেছি। আপনারা এটি প্রমাণ করতে চেয়েছিলেন? পেরেছি আমরা। না, আপনারা প্রমাণ করতে চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলামও এবং আমরা পেরেছি। আপনাদের প্রমাণ করার প্রয়োজন হলো কেন? মানে জনগণ কি মনে করতো যে সরকারের অধীনে নির্বাচন ভালো হবে? এই জন্যই যে আপনারা, মানে আপনারা জনগণ যদি আপনারা যদি প্রমাণ করতে চান, আপনি কি জনগণের একজন না? হ্যাঁ, আপনিও কিন্তু বলছেন যে ওই 5 জানুয়ারির নির্বাচনে আপনাদের যাওয়া উচিত ছিল, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন যে
কোনোভাবেই আপনি কিন্তু আমাদের বলেছিলেন যে সেইখানেই প্রমাণ হয়ে গেছে, আপনাদের নতুন প্রমাণের দরকার হলো কেন? আমার এই জন্যই যে যতবার নির্বাচন হবে স্থানীয় সরকারের ততবার আমরা ততবারে অংশগ্রহণ করে প্রমাণ করবেন একেবারে, কারণ জনগণ আসলে বিশ্বাস করছে না। বিশ্বাস করছে, কিন্তু জনগণ বারবার দেখুক যে এই সরকারের অবস্থানটা কি। এখন আমি আপনার প্রশ্নে খুব সংক্ষিপ্তভাবে দিই, আমি আর সময় নেব না। যে এই যে দুইবার প্রধানমন্ত্রী একবার কুকুর মৃত্যুতে এলেন, আবার ডাকলেন, আপনি নিজেই জানেন যে একবার যে ডেকেছিলেন উনি বলেছিলেন যে একটা দিন পরে আর ডাকেননি। আর কুকুর যখন মৃত্যু সংবাদটা ম্যাডাম শুনলেন, তখন ম্যাডাম এমন অসুস্থ এবং মূর্ছা গেলেন যে ওনাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। তখন কিন্তু শিমুল বিশ্বাস বলেছিলেনও। তারপরেও যখন প্রধানমন্ত্রী এলেন, এই তাৎক্ষণিকভাবে আমরা বুঝে ওঠার আগেই প্রধানমন্ত্রী চলে যাবার পরপরই কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ কিন্তু বলেছেন যে আপনারা বুঝে ওঠার আগে যেটি করা হয়েছে সেটা হচ্ছে দরজায় আরো দুটি বাড়তি তালা লাগানো হয়েছে। আপনারা বুঝে, আর আমরা সরাসরি দেখেছি দরজার তালাগুলি শক্ত করা হয়েছে আর কি। মানে এটা বুঝে ওঠার আগে কেমনে এই দরজা, তখন তো দরজায় হচ্ছে ঠিক আছে দরজা তালা লাগানোর যে বিষয়টা, কুকুর মৃত্যু হয়েছে, ম্যাডাম শুনে বারবার উনি ফেন্ড হয়ে যাচ্ছে, লোকে নেতা কর্মীরা লোকে লোকারণ্য, ওই আবেগ ঘন পরিবেশে কখন কি হয়ে যায়, ম্যাডামের সিকিউরিটিটাও তখন প্রয়োজন ছিল, অন্য কোনো কারণে প্রধানমন্ত্রী আসার পরে সিকিউরিটি বিফ আপ করা দরকার ছিল। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কিত না, প্রধানমন্ত্রী আসছেন সেটি জানানো হয়েছিল 30 মিনিট আগে, আমরা জানতামই না, 30 মিনিট আগে জানানো হয়েছিল অ্যাডভোকেট আবুল আজম খান, হ্যাঁ জানানো হয়েছিল। আবার পাল্টা কিন্তু শিমুল বিশ্বাস তারপরে ওনার এপিএস কে জানিয়েছিলেন যে একটু মাননীয় প্রধানমন্ত্রী যেন একটু পরে আসেন, কারণ ওনাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, একটু পরে একটু সুস্থ হলে আসেন। উনি তো ওনার সঙ্গে কোনো আলাপ করতে আসছিলেন, উনি ওনাকে দেখে চলে যেতেন। হ্যাঁ, এটা স্বাভাবিক নর্মস। দেখে চলে গেলে এটা কেমন দেখা যেত, দরজা থেকে ফিরে যাওয়ার থেকে ভালো দেখা যেত। না না না, উনি তো ওখান থেকে না, জানি না আমরা এটা কি নিয়ে তর্ক করতে আমি জানি না। আমি উনি দরজায় এসেছেন তখন কিন্তু টেলিফোন করেন না, আধা ঘন্টা আগেই কথা। জিনিসটা হচ্ছে কি আজম ভাই, ধরেন যদি এটা সত্য হয় যে বেগম জিয়া, আমরা ধরে নিচ্ছি এটি সত্য, কারণ সন্তান হারানোর বেদনা সব হতে পারে, উনি হয়তো ঘুমন্ত ছিলেন, ঠিক আছে, কিন্তু একটা ট্রিটমেন্টের ব্যাপার আছে। তো আর কেউ ছিল না বাসায়, মাননীয় প্রধানমন্ত্রীকে দরজা থেকে ফিরে যেতে হলো কেন? ওনাকে তো ভিতরে নেওয়া যেত, উনি তো সেই শোকটা জানানোর সুযোগ দেওয়া যেতে পারতো, কিন্তু ওনাকে আমরা লাইভ অনেকক্ষণ দেখলাম একেবারে গেট বন্ধ, বাইরে উনি দাঁড়িয়ে থাকবেন। থেকে 2 মিনিট, না না সেটি অল্প সময়, সেটি অল্প সময় না, 1.5-2 মিনিট না, 1.5-2 মিনিট অনেক বেশি, 1.5-2 মিনিট ছিলেন। আপনি বোধহয় খেয়াল করেন না না সময়টা অল্প, যেতে যেতে ব্যারিস্টার মওদুদ আহমেদ দৌড়িয়ে নিচে নামছেন সিনিয়র নেতাদের নিয়ে। আমি বলি যে আমি জানতাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গুলশানের সেই বাসার কাছাকাছি যাওয়ার আগেই তাকে জানানো হয়েছিল যে তাকে ঢুকতে দেওয়া হবে না, বেশ আগে না না তাকে ঢুকতে হবে না। কিন্তু শেখ হাসিনার বিশ্বাস ছিল যে তিনি একজন সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে এসেছেন, যে এটি ঢুকতে না দেওয়ার কারণ নাই। ওই আলোচনাটি 15 মিনিট ধরে চলছিল, ওনাকে বলা হয়েছিল মোটামুটি ওই এলাকাতেই ছিলেন, তখন উনি মাননীয় প্রধানমন্ত্রী 1.5-2 মিনিট দাঁড়িয়ে ছিলেন, উনি চলে যাওয়ার সাথে সাথে প্রক্রিয়াটি 15 মিনিট, কিন্তু প্রক্রিয়াটা 15 মিনিটের 15 মিনিট আগে থেকেই তাকে এটা বলা হয়েছিল যে আপনি আসেন না, উনি প্রথমে তো যে গাড়ির মধ্যে বলেছিলেন, এই কথাটা সত্য না, এই কথাটা সত্য না, বলা হয়েছিল আপনি আরেকটু পরে আসেন। আচ্ছা ঠিক আছে, আরেকটু পরে আসেন, সবাই আমরা টিভিতে দেখেছি, এই কথাটা হয়েছে, কথাটা সত্য। আচ্ছা আমরা আসলে অন্য প্রসঙ্গে এটা নিয়ে আসলে কথা বললাম, এটা আমরা হয়ে গেছে আমরা জানি। এনিওয়ে, না আমি একটা জিনিস বলি আপনাকে যে 3 মাসে যে ব্যাপারটা, এখানে একটু বিভ্রান্তি একটা হচ্ছে মনে হচ্ছে, একটু সংবিধান থাকলে ভালো হতো। আমি সংবিধানটি সংবিধানে ক্লিয়ারলি যেটা বলা আছে, তো আমার মনে হয় আজম ভাই একটু ঠিকই বলছেন আর কি। এটা না আপনি দেখেন সংবিধানে আমি দেখাচ্ছি আপনাকে ক্লিয়ারলি যেটা বলা আছে, আমি বলছি সংবিধানটা একটু আসলে কিন্তু আমি বলতে থাকি, যেটা বলা আছে সেটা হচ্ছে যে সংসদ যদি ডিসলভ করে তার টার্ম শেষ হওয়ার আগে, তাহলে ডিসলভ করার পরবর্তী 90 দিনের মধ্যে, যে 3 মাসের মধ্যে যেটি বলা আছে, ইলেকশন করতে হবে। কিন্তু তার টার্ম যদি শেষ করে, তাহলে টার্ম শেষ হওয়ার সর্বশেষ 90 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। এখন যেটা তখন অনেকে সাজেস্ট করছিল, অনেকটা ভুলবশত, যে সর্বশেষ সময় চলে আসছে, সর্বশেষ 3 মাসের ইলেকশন করার, এর মধ্যে যদি সংসদ ডিসলভ করে দেওয়া যায় তাহলে অ্যানাদার 3 মাস পাওয়া যাবে। বাট দ্যাট ওয়াজ এ ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন, বিকজ ওই যে 3 মাস যেটা বলা হচ্ছে ডিসলভ করার পরবর্তী, সেটা হচ্ছে টার্ম শেষ হওয়ার আগে যদি কোনো নো কনফিডেন্স মোশন বা
অন্য কোনো কারণে যদি সংসদ ডিসলভ করে তার ক্ষেত্রে প্রযোজ্য। টার্ম শেষ হওয়ার পরে আপনার কোনো সুযোগ নাই এটাকে ফার্দার এক্সটেন্ড করার, আপনি সংবিধানে দেখেন, এবং সেখানে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে বাধ্য, লেজিটিমেট কোনো গভর্নমেন্ট বাংলাদেশে থাকতো না, ইলেকশন হইতেই হবে আপনার টার্ম শেষ হওয়ার আগে। আপনি একটু দেখেন, আমি বলছি ওইখানে একটা ক্লজ আছে যে কোনো কারণে যদি নির্বাচন না হতে পারে তাহলে যেই প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী কন্টিনিউ করবেন, মানে লেজিটিমেট ভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্টিনিউ করতে পারবেন। যদি আপনার তর্কটি আমি মেনেও নেই, এটি বরং একটা বিষয় 3 মাস কিন্তু মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা বিষয় ছিল যে ওই 3 মাস এই 300 সাংসদের জায়গায় কিন্তু 600 সাংসদ ছিল। আর সাংবিধানিক শূন্যতার কথা বলছেন আপনি 600 সাংসদ। আমি সাংবিধানিক শূন্যতার কথা আরেকটু বলি মোহাম্মদ আরাফাত, আমরা একটু সংবিধানটা নিয়ে আসি। এই মুহূর্তে যদি আপনি নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনার, আমি সাংবিধানিক শূন্যতার কথা আরেকটু বলি মোহাম্মদ আরাফাত, আমরা একটু সংবিধানটা নিয়ে আসি। এই মুহূর্তে যদি আপনি নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনারকে বা কোনো বিচারককে আসলে সরাতে চান, আপনার কাছে কিন্তু সংবিধানে কোনো নিদান নাই। এই মুহূর্তে আমরা একটা সাংবিধানিক শূন্যতার মধ্যেই আছি, আমরা অনেকগুলি সংবিধান শূন্যতার মধ্যে আছি। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসি, আমরা তখন এটি নিয়ে নিশ্চয় আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মোহাম্মদ আরাফাত, আপনি কন্টিনিউ করছিলেন ওই 3 মাসের বিষয়টি এবং নির্বাচন পরবর্তী সাংবিধানিক শূন্যতার বিষয়। আমারও একটি প্রশ্ন আপনার কাছে ছিল, যে যেটি সম্পর্কে আসলে আপনি একটু বলেছেন, কিন্তু আমাদের দর্শকরা যেহেতু বলেছেন আমাকে ওই প্রশ্নটি আবার করতে হচ্ছে, সেটির আরেকটি এক্সটেনশন, যে স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন আওয়ামী লীগের অনেক এমপি, এরকম প্রমাণ আমরা দেখেছি। বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হচ্ছে, মদতদাতা এমপিদের বেলায় নিরাপত্তা কিভাবে দেখছেন? না দেখুন, একটা জিনিস হচ্ছে যে এই যে আজম ভাই যেটা বললেন যে আমি ইউপি ইলেকশনের ব্যাপারে যেটা বললাম যে খুব খারাপ হয়েছে বা হোয়াট এভার, আমি কিন্তু কোনো পার্টিকুলার গভর্নমেন্ট সরকার বা তার পয়েন্ট অফ ভিউ থেকে এবং তারা চেয়েছে এত খারাপভাবে ইলেকশন করতে, ব্যাপারটা তো এরকম না। আমি নিশ্চিতভাবে বলতে পারি সেন্ট্রালি মাননীয় প্রধানমন্ত্রী বা তার সরকারের এমন এই ধরনের কোনো ইচ্ছা ছিল না, তারা হয়তো ভালো একটা ইলেকশন করতে চেয়েছে। কিন্তু আমাদের যে বাস্তবতাটা গ্রাসরুটের, আমি সেই বাস্তবতার কথা বলেছি। বিএনপি আজকে ক্ষমতায় যে চেয়ে বেটার ইলেকশন করতে পারবে? আপনি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ইউপিতে পারবেন না। গ্রাসরুটের বাস্তবতাটা তাহলে আমি অস্বীকার করছি। গ্রাসরুটের যে বাস্তবতাটা, এখানে আমরা ডেমোক্রেটিক ভ্যালুজ নর্মস এগুলোর মধ্যেই নাই। আমরা এখানে খুন খারাপি করি ইলেকশনে জেতার জন্য, ইউপি ইলেকশন মানে এটা কিন্তু ইট ইজ নট অ্যাবাউট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, কোন গভর্নমেন্ট আছে কি আছে, সেইটা আমি জাতীয় পর্যায়ে ইলেকশনের ক্ষেত্রে মানতে রাজি আছি, সেটা আমি মিউনিসিপ্যাল ইলেকশনের ক্ষেত্রে মানতে রাজি আছি, আমি সিটি কর্পোরেশন ইলেকশনের ক্ষেত্রে মানতে রাজি আছি, কিন্তু ইভেন উপজেলা পর্যন্ত আমি মানতে রাজি আছি। এটাও কিন্তু অনেক কঠিন নির্বাচন উপজেলা। এখানেও আমরা কখনো উপজেলা নির্বাচনেও এই খুন খারাপি আর ভায়োলেন্স ছাড়া ইতিহাসেও বাংলাদেশে দেখি নাই, কাজে এটা নতুন কিছু না। ওয়েস্ট বেঙ্গলের মতন দেশে এতদিনের ওদের ডেমোক্রেসি, ওদের ওখানে তো খুন খারাপি হয়ে যায় ইলেকশনে, আর ইউপিটা তো আরো প্রাথমিক পর্যায়ে। এখানে এত বেশি আপনার এই যে যুদ্ধ, একে অপরের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এবং দ্বন্দ্ব, সেটার ফলশ্রুতিতে আপনার এই যে খুন খারাপি যেগুলো ঘটছে, এটাকে আমরা ওভারঅল সিস্টেমটা ডেভেলপ করেন। এটা কিন্তু কোনো আওয়ামী লীগ বা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি গভর্নমেন্টে আছে এরা এটা ইলেকশনটা এভাবে করছে, বিষয়টা আমি এভাবে দেখছি না। হ্যাঁ, এই মেকানিজমটা আমাদের এখনো আসেন, এটাই আমি বলতে চেয়েছি। রাইট। আর আমি 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 একটু আপনি সংবিধানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম। আমি যেটি বলতে চাইছিলাম যে যদি কোনো কারণে নির্বাচন না হয়, সেই প্রসঙ্গে কথা হচ্ছিল। আমি সংবিধানের 57(3) যে আর্টিকেল 57 যে 3 উপনিষদ আছে, সেটার মধ্যে আসলে আছে যে এরকম যে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদে, ঠিক আছে, মানে উনি এটার আপনার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, ইউ রাইট, ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছি। এটা করার কারণ হচ্ছে যাতে করে এমন সিচুয়েশন করার কারণ, ঠিক আছে, না আমি বলছি কারণ হচ্ছে যাতে অন্য কেউ মাঝখানে ঢুকে যেতে না, রাইট রাইট রাইট, বাট সেটা একটা জাস্টিফিকেশন থাকতে হবে। ইন্টারপ্রিটেশনটা আপনাকে আমি বলি, জিনিসটা হচ্ছে যে ক্যাটেগরিক্যালি একটা টাইম বাউন্ড একটা সময় দেওয়া আছে, এর মধ্যে ইলেকশন হতেই হবে। আপনি কিন্তু ইচ্ছা মতন খেয়াল খুশি মতন এটা এক্সটেন্ড করতে পারবেন না, এবং কখন এক্সটেন্ডেড হবে সেটাও বলা আছে। কোনো দৈব দুর্বিপাকে, ধরেন একটা সুনামি হলো, একটা বিশাল আর্থকোয়েক হয়ে গেল, কোনোভাবেই আপনি ইলেকশনটা করতে পারছেন না, সেক্ষেত্রে কি হবে? সেই সব ক্ষেত্রে প্রযোজ্য আপনার সেই শর্ত, এটা পুরোটা একসাথে পড়তে হবে। আপনার খেয়াল হলো বিএনপি কে ফোন করে ডাক হলো, আসলো না, এই জন্য আপনি ইলেকশন পিছিয়ে দিলেন, সেটা আপনি পারবেন না। সেইখানে সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার সুযোগ ছিল, সেই প্রশ্নটি আমি তুলেছি। বিষয়টি এরকম। আরেকদিন আমার মনে হয় সংবিধান নিয়ে আরো ডিটেইল আলাপ করতে পারি। আমি একটু বলি, প্রথম কথাটা হলো যে ইউপি নির্বাচন বিএনপি এর চেয়ে ভালো করতে পারতো কিনা। আমি বিনয়ের সাথে দ্বিমত করব, আরাফাতের সাথে বিএনপি অনেক ভালো করতে পারতো। কারণটা কি? মানে এই নির্বাচনটা খারাপ হওয়ার পেছনে কারণটা কি? খারাপ হওয়ার পেছনে কারণটা হলো এই যে আইনটি করা হয়েছে এই জন্য যে যাদেরকে নমিনেশন দেবে সরকার তাদেরকে পাশ করিয়ে। আমি শুধু একটি প্রশ্ন একটু ছোট করে ভুলে গেছিলাম,
এই যে এই ইউপি ইলেকশন হওয়ার আগে ইমিডিয়েটলি বিফোর যে আপনার পৌরসভা ইলেকশনগুলি হলো, মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি তো বলবো চমৎকার একটা ইলেকশন হয়েছে। আমরা পুরো ঘেটে দেখেছি 3 থেকে 3.5% এলাকায় সমস্যা হয়েছিল এবং ইলেকশন কমিশন সেটি প্রসঙ্গে আমি আসতে চাচ্ছি না। আমি শুধু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে শুধু জানতে চাইবো যে আমি জানি যে আপনি তৃণমূলের রাজনীতির সাথে খুব সম্পৃক্ত, খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আপনি আমাকে বলেন তো যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কি সহিংসতা এবার সবচেয়ে বেশি হয়েছে? অনেক বেশি হয়েছে। মানে আপনি মানে কোন তথ্যের ভিত্তিতে বলছেন? আপনি 4000 ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর আগে 100-র বেশি লোক মারা গিয়েছে, যে সেটিকে আপনি জানেন? না, এরকম ভাবে মারা যায় না, এরকম আমি বলি এইবারই প্রথম আসলে গণমাধ্যম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে এত সামনে এনেছে। দ্যাট ইজ ট্রু। 4000 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্যাজুয়ালিটি এর চেয়ে বেশি হয়েছে, তবে সেটা একটি মৃত্যু জাস্টিফাইড না। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি খালিদ আপনাকে বলি, এখানে দুইটা জিনিস ঘটেছে এইবারের নির্বাচন। জি, সহিংসতাটা হয়েছে এই কারণে যে সরকার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়নি, যেটা বিএনপি করলে হতো এইভাবে মৃত্যু হতো না। আরেকটা জিনিস হলো যে এর আগের নির্বাচনগুলোতে যে এর চেয়ে বেশি নিহত হয়েছে সঠিক সংখ্যাটি আমার জানা নেই, কিন্তু ওই নির্বাচনে এর নিহতের সংখ্যা বা সহিংসতার সংখ্যা বা আহতের সংখ্যা নেচারগুলো এরকম ছিল না। এই তারিখের নেচারটা কি? সরকারি দলকে যেন তেন ভাবে বের করে আনতে হবে, আর তখন ছিল এটা স্বতন্ত্র অবয়বে নিজেদের মধ্যে ছিল, প্রশাসন থেকে হামলাটা হয়নি। কাজেই এই এখনকার মৃত্যুর যে নেচার আর তখনকার মৃত্যুর যে নেচার প্রশাসনের যেমন অনেক অন্যরকম ছিল। আর যে কারণেই আওয়ামী লীগের প্রার্থীরা মরেছে, আওয়ামী লীগের সমর্থকরা মরেছে, এটা কি বলবেন? কে মরেছে সেটি গুরুত্বপূর্ণ। কারণটা হলো এই জন্যই গুরুত্বপূর্ণ, না গুরুত্বপূর্ণ, ওর কথা ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই জন্যই যে সেখানে নমিনেশনটাই ছিল মুখ্য, যে নমিনেশন পেলে যেন তেন ভাবে বের করে নিয়ে আসা হবে, জোর করে রায়কে ছিনিয়ে আনতে। তখন যে আওয়ামী লীগের বিদ্রোহী সে বলছে আমিও তো আওয়ামী লীগ করি, আমি তো ছিনিয়ে নিতে দেব না। সংঘর্ষটা ওইখানে আমরা ইউপি নির্বাচন থেকে আসলে একটু অন্যদিকে যেতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি। মোহাম্মদ এ আরাফাত, আপনি একটি বিষয় খেয়াল করেছেন কিনা, যখন মেহেদী এন সাফাদির সঙ্গে বিএনপির সদ্য প্রমোশন পাওয়া যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, ওনার নাম আসলাম চৌধুরী, যখন দেখা করেছেন, তার ছবি ছাপা হয়েছে, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দেখা হলে কি আসে যায়, দেখা তো হতেই পারে সামাজিক। কিন্তু আবার বিএনপির পক্ষ থেকেই বিবিসি বাংলা অনলাইন তাদেরকে উদ্ধৃত করে বলা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাদের দেখা হয়েছে, সে মেহেদী এন সাফাদির। যদি দাবিটি সত্য হয় তাহলে কি এমন অসুবিধা সেটি যদি একটু বলেন, এবং এই দাবিটি সম্পর্কে যদি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি একটু জানতে চাইছিলাম যে মেহেদী এন সাফাদি যদি সজীব ওয়াজেদ জয়ের সাথে দেখা করেও থাকেন, তাতে খুব বড় ধরনের কোনো অসুবিধা আছে কিনা। মোহাম্মদ আরাফাত, আপনি কিভাবে দেখেন? আমাদের একজন দর্শকের একটু মতামত আপনাকে একটু পড়ে শোনাই। এই একরাম, উনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন, কখনো কখনো জোর দিয়ে কম খারাপের দলকে সবকিছুতে সাপোর্ট করতে হয় যাতে বেশি খারাপের দল আরো খারাপ না হওয়ার সুযোগ পায়। একরাম সাহেব, আপনি পরবর্তী SMS এ নিশ্চয়ই আমাকে বলে দেবেন কম খারাপ দলটি কোনটি, আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক মোহাম্মদ আরাফাত, আমি আপনার কাছে আসছি যে কোন দলটি কম খারাপ সেটি বুঝতে পারলে ভালো হতো আমার জন্য। আচ্ছা, আপনি যেটি বললেন সেটা হচ্ছে যে দেখুন, এই প্রশ্ন তো তখন আসবে যে এই সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎ হলে অসুবিধা, প্রবলেমটা কি? এটা তো তখন আসবে যদি দেখা হয়ে থাকে। দেখাই তো হয়নি, এবং সজীব ওয়াজেদ জয় নিজেই তো এটা দাবি করেছেন দেখা হয়নি। এবং দেখা হয়েছে বলে যে প্রমাণাদি হাজির করছে বিএনপির পক্ষ থেকে, যে সাদি এবং যারা, এবং যে চক্রটা, তাদের সবারই ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি কোনো না কোনো ভাবে জালিয়াতির সাথে তারা সম্পৃক্ত। সাদি যেমন এই আপনার কংগ্রেসম্যানদের সই জালিয়াতি করেছিল, তারপর যে জ্যাকব মিল্টন যে অ্যাঙ্কার করছে প্রোগ্রামটা, সে আপনার মর্গেজ নিয়ে জালিয়াতি করে জেলও খেটেছে, এবং নিউ ইয়র্ক টাইমস এগুলো রিপোর্ট আছে। তারপর আপনার আবু তাহের হচ্ছে বাংলা পত্রিকার এডিটর, সবাই জানেন কম বেশি এটা কোন জামাতের পত্রিকা, টাইম টেলিভিশন, মীর কাসেম আলী, সবকিছু নিয়ে তারা যে নাটকটা করেছে কিসের জন্য এটা আমরা বুঝতে আমাদের অসুবিধা হয় না। যেহেতু আসলাম চৌধুরী মোটামুটি ধরা গেল, তাদের সাথে সম্পৃক্ততা, ষড়যন্ত্রের অভিযোগ, এবং এটা নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। তারপরে আবার নামটা বের হয়ে আসলো মিস্টার রহমান, সবাই মোটামুটি নিশ্চিত যে মিস্টার রহমান হচ্ছে তারেক রহমান। এখন এটাকে নিউট্রালাইজ করার জন্য বিএনপির পলিটিক্স এত বিপদে পড়েছে। বিএনপি তো এখানে বাংলাদেশের বাস্তবতায় এবং গ্লোবাল সিনারিওতে আমরা তো ফিলিস্তিনিদের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে, আমাদের তো ইসরায়েলদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে নাই। এখন এই সম্পর্কটা যখন উন্মোচিত হলো, আবার ষড়যন্ত্রের সম্পর্ক, আবার মিস্টার রহমানের নাম চলে আসলো, তখন তারা এটাকে নিউট্রালাইজ করার জন্য
তার যে নাটকটা করার চেষ্টাগুলো আছে, ঠিক আছে, সজীব ওয়াজেদ জয়কে কিভাবে এখানে tag কিন্তু করে আরাফাত দেখানো ভাই, যায়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি এইসব ব্যাপারে খুবই সতর্ক এবং সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ আপনার আছে। কেউ যদি কোনো বিষয় ষড়যন্ত্র করে, সেই ফেসবুকে সেই ছবি কি 9 মার্চ দেওয়ার কথা, আর আপনারা সেই ষড়যন্ত্রের অভিযোগ দেখেছেন হচ্ছে 11 মে, মানে 2 মাস 2 দিন পরে ষড়যন্ত্রের অভিযোগ সরকার এনেছে। 9 মার্চ ফেসবুকে সেই ছবি আপ হওয়ার পরে ষড়যন্ত্র করলে কি কেউ ফেসবুকে ছবি দিয়ে ফুলের মালা গলায় দিয়ে পাশাপাশি বসে করে? না, শোনেন, আসলে ষড়যন্ত্র সমস্যা হচ্ছে যে যারা ষড়যন্ত্র করে, অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন অন্যায় করে, তারা তো কিছু না কিছু বোকামি করে বা খুন করে, কোথাও না কোথাও কোনো না কোনো কিন্তু সেটা তো প্রাথমিক ষড়যন্ত্র প্রমাণ করলে- রেখে যায়, ষড়যন্ত্র করলে এবং তো যে প্রমাণ গোপনে ধরেই তো করবে। ইভেন্চুয়ালি তারা ধরাটা পড়ে। ষড়যন্ত্র করলে তো গোপনে করবে, না, গোপনে এটা হয়তো করবে। সেই ষড়যন্ত্রকারী হয়তো আপনার মতন এতটা স্মার্ট না, সে হয়তো একটু বোকাশোকা, না, যে হয়তো- কারণে না, আমি জাস্ট কিডিং। মূলত জিনিসটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে তারা কোনো না কোনো ভুল করে, বোকামিটা করে বলেই তো শেষ পর্যন্ত অন্যায়কারী ধরাটা পড়ে। আমার কাছে মনে হয় যেটা মনে হয় ষড়যন্ত্রমূলক ছিল না বৈঠকটি। এখন না খালেদ, এখন যেটা হচ্ছে ধরেন আমার কাছে কিছু মনে হতে পারে, আপনার কাছে কিছু মনে হতে পারে, না হতে পারে। আমি মনে করি এটা একটা প্রাথমিকভাবে মনে হয়েছে, ধারণা করা যাচ্ছে, বাকি ইনভেস্টিগেশনটা হোক, আমরা দেখি, তারপর একটা পর্যায়ে এসে আমরা হয়তো বুঝতে পারবো আসলে ষড়যন্ত্র ছিল কি ছিল না ছিল। কিন্তু প্রাথমিক পর্যায়ে যতটুকু আছে, লেট আস মানে এটার মধ্যে দেখি আমরা। আমি আপনার কাছে বলতে চাই যে আমি খুব মনে করি যে 9 মার্চ যে ছবি ফেসবুকে আপলোড হয় সেটি কোনো ষড়যন্ত্রমূলক বৈঠক ছিল না, সেটি অন্য কারণে অন্য বৈঠক হতে পারে। এবং আমার সাজেশন হচ্ছে যে তিনি ইচ্ছা করেই সেই ছবিটি দিয়েছেন, যে বাংলাদেশের রাইটিস্ট উইং এর যুগ্ম মহাসচিব আমার সাথে ছবি তুলেছেন, মানে আমার সাথে সম্পর্কের বরফ গলছে, এইটি ছিল হচ্ছে তার বক্তব্য। এবং সেটি আমি বিশ্বাস করলে এটিও বলতে হয়, সজীব ওয়াজেদ জয়ের সাথে যদি তিনি দেখা করতেন, তার ছবিটিও তিনি ফেসবুকে আপলোড করতেন। এটি কি আপনার কখনো মনে হয়নি? দেখুন, আরো আগে করতেন। মানে সজীব ওয়াজেদ জয় তো আসলাম চৌধুরীর চেয়ে পোর্টফোলিওতে একটু উপরের দিকে, মানে পরিচিতির দিক দিয়ে। বিষয়টা হলো পোর্টফোলিওতে না হতে পারে। এই স্বাধীনতার 45 বছরে আমরা আলোচনা করব আমাদের দুর্নীতি কতটুকু কমেছে, কেন কমেনি। আমরা আলোচনা করব আমাদের নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী হয়েছে, কেন হয়নি। আমাদের নির্বাচন ব্যবস্থা কেন ভেঙে পড়েছে, আমরা কেন আরো উন্নততর নির্বাচন করতে পারছি না। আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। এই যে না, আমাদের এই যে স্বাধীনতার 45 বছরে আমরা বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হব যে আজকে সরকার এই 2014 জুনে বাংলাদেশের ফিলিপিনে বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি ইসরায়েলি রাষ্ট্রদূতকে দাওয়াত করে খাইয়েছেন। কই, এটা তো কারোর কথা ছিল না, আর কেউ এটা নিয়ে আলোচনাও করেনি। অথচ আসলাম চৌধুরী একটা দলের যুগ্ম মহাসচিব, তিনি ভারতে গেছেন, আগ্রাতে একজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আর সেজন্য তাকে গ্রেফতার করে, শুনুন আমি শেষ করি, তাকে গ্রেফতার করে তাকে রিমান্ডে 7 দিন, আবার 7 দিন, এখন এরপরে আবার সজীব ওয়াজেদ জয়ের নাম এসছে। এই যে একটু আগেও দেখে এলাম যে আমাদের অর্থনীতি বাংলাদেশের, আরাফাত তো অন্য দেশের কথা বললো, আমাদের অর্থনীতির অনলাইনে মেহেন্দিয়ান সাফাদির ইন্টারভিউ নিয়েছে, তখন বলেছে যে আপনার সাথে কি সজীব ওয়াজেদ জয়ের মিটিং হয়েছে? বলে হ্যাঁ, আমার সাথে 2-2.5 মাস আগে মিটিং হয়েছে। একটু বলি, ছবি দেননি কেন, একটু বলতে খারাপ লাগে যে এগুলো নিয়ে কথা বলবো কেন, বলবো অন্য কিছু নিয়ে, এগুলো নিয়ে বলতে হয়, অত্যন্ত দুর্ভাগ্যের। এটা বিশ্ববাসীর কাছে আমাদের হাসির খোরাক হয়ে যায়। তখন মেহেন্দিয়ান সাফাদি বলেছে যে বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয়, ছবি তোলার সেখানে প্রশ্নই ছিল না। আমি বলি, তখন আমাদের অর্থনীতির অনলাইন থেকে প্রশ্ন উঠেছে, মিস্টার রহমান নামে একজনের কথা হয়েছে? বলে না, মিস্টার রহমান নামে আমার একজনের সাথে টেলিফোনে কথা হয়েছে, নাকি সামনাসামনি, এটা অতটা কথা হয়েছে, কিন্তু তিনি কোন রহমান আমি জানি না। তখন বলেছে আমি একটা ছবি আপলোড করলাম, দেখুন তো ইনি কিনা। তখন তারেক রহমানের ছবিটা আপলোড করেছে। ফোনে কথা হলে ছবি দেখে কেমনে চিনবেন? না, ফোনে না, অর্থাৎ আমাদের অর্থনীতি বলছে আর কি। তো বলছে যে এই লোকের সাথে আপনার কথা হয়েছে কিনা? বলে না, এই লোকের সাথে আমি একে কোনোদিন চিনি না, এর সাথে আমার কোনোদিন কথা হয়নি। অথচ সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে যখন বললো যে এর সাথে মিটিং হয়েছে কিনা, বলে হয়েছে। এই বিষয়গুলো নিয়েই কথা বলতে আমি বিব্রত বোধ করি, এই জন্যই যে এগুলো একটা দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার বিষয় হতে পারে না। আজম ভাই,
আচ্ছা, এই যে আমাদের সময়ের .com এর एग्जांपल দিল আজম ভাই, না না আমাদের অর্থনীতি আছে, এই তার সম্পাদক নাইমুল ইসলাম খান আমার সাথে একটা শোতে উনি নিজে বলছেন যে সজীব ওয়াজেদ জয়কে আপনি মনে আছে, এখন আপনি দাবি করছেন, আর মিস্টার রহমানকে আপনারা ভুলে গেছেন। তার মানে এখন যে এটা যে একেবারেই একটা মানে মানে তারা যে একটা ষড়যন্ত্রমূলকভাবে আবার সজীব ওয়াজেদ জয়কে এখানে আনার চেষ্টা করছে। সাফাদি তো পার্টনার ইন ক্রাইম এই সাদি, জ্যাকব মিল্টন এদের সবার সাথে। হি ইজ অলসো পার্টনার টু দিস। অল ক্রিমিনালস মেট টুগেদার এই কাজটি করছে। আমাদের একরাম সাহেব আবার এসএমএস পাঠিয়েছেন, আমাকে বলেছেন নিজের বুকে হাত রেখে বলতে দুজনের মধ্যে কে বেশি ভণ্ড। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।